এই মুহূর্তে শিবানী মানসিক হাসপাতালে প্রত্যেকটা রোগীর মুখেই হাসি ফুটে উঠেছে, কারণ জিনিয়া নিজের হাতে বানিয়ে বেশ মুখরোচক খাবার দাবার সবার জন্য নিয়ে এসেছে। অনির্বাণ জিনিয়াকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, আর জিনিয়া সবার হাতে খাবার তুলে দিচ্ছে। অঞ্জলির আজ ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে। ঘুমের ওষুধের রেস্টটা খানিকটা সময় লেগেছে। যখন জিনিয়া অঞ্জলিকে খাবার দিতে আসে, অঞ্জলি চোখ দুটো রগড়াতে রগড়াতে ভালো করে অনির্বাণকে দেখে তারপর হাসি মুখে বলে, এতক্ষণে আসার সময় হলো তোমার? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। তার মানে তুমি অঞ্জলি, আমি ঠিক বললাম তো? জিনিয়া অল্প হেসে জিজ্ঞাসা করে, হ্যাঁ আমি অঞ্জলি, কিন্তু তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। অঞ্জলি ভ্রু দুটো কুঁচকে জিনিয়ার দিকে তাকিয়ে বলে, আমি হলাম অনি। জিনিয়া কিছু বলতে গেলেই অনির্বাণ হাত চেপে ধরে থামিয়ে দেয়। উনি এখনকার অতিথি অঞ্জলি। দেখো, সবার জন্য নিজের হাতে খাবার বানিয়ে। তুমি খাবে তো অঞ্জলি? অনির্বাণ অঞ্জলির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। এদিকে জিনিয়া ভীষণ অবাক হয়ে গিয়েছে। খাবো তো, খুব খেতে পেয়েছি, কিন্তু একা একা খাবো না। তুমি আমায় খাইয়ে দেবে? আদুরে গলায় অঞ্জলি জিজ্ঞেস করলো। অনির্বাণ জিনিয়ার হাত থেকে খাবার নিয়ে চামচে করে নিজের হাতে অঞ্জলিকে খাইয়ে দেয়। জিনিয়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। এত বছরের বন্ধুত্ব আজ হঠাৎ করেই খুব অচেনা লাগছে। অঞ্জলিকে খাওয়ানোর হয়ে গেলেই অনির্বাণ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, 1 ঘন্টার মধ্যে সবার বাগানে এসো, তোমাদের জন্য কিছু অপেক্ষা করছি। অঞ্জলি, তুমিও চলে এসো। অনির্বাণের কথা শুনে সবাই মাথা নাড়ায়। অঞ্জলিও হাসি মুখে হ্যাঁ বলে, তবে পেছন ফিরেও অনির্বাণ জিনিয়াকে কোথাও দেখতে পায় না। ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে আসে অংশু। ওকে উত্তেজিত হয়ে বেরিয়ে আসতে দেখে বলে, কিরে, এমন করে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? জিনিয়াকে দেখতে পাচ্ছি না, এখানেই তো ছিল, চলে গেল কোথায়? অনির্বাণ এদিক ওদিক তাকিয়ে বলে, স্টাফ রুমে গেছে, সবাইকে খাবার দিচ্ছে, আমি দেখলাম। অংশুর কথা শেষ হতে জিনিয়া স্টাফ রুম থেকে বেরিয়ে আসে। সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এবার আসি অংশুদা। জিনিয়া অংশুকে কথাটা বলে চলে যাচ্ছিল। অনির্বাণ ওর সামনে এসে দাঁড়ায়। চলে যাচ্ছিস মানে? তুই যে বললি সবাইকে খাবার দিয়ে আমাকেই দিবি, আমাকে তো দিলি না। বেশ অবাক হয়ে অনির্বাণ জিজ্ঞেস করে, তোর কেবিনের টেবিলের ওপর রাখা আছে, গিয়ে খেয়ে নিস। জিনিয়া ঠোঁটে অল্প হাসি টেনে বলল, তুই নিজে আমাকে সার্ভ করবি, তারপর খাবো। কালকে রাতের ব্যাপারটা তো মেটাতে হবে। অনির্বাণ কথাটা বলে জিনিয়ার হাতটা ধরে ওর কেবিনে নিয়ে যায়। একটু আগে জিনিয়ার মনের মধ্যে যে কষ্টটা হচ্ছিল সেটা এখন কমে গেছে। বাগানে এখন হাসপাতালের সমস্ত রোগীরা উপস্থিত হয়েছে। অংশু অনির্বাণ কি করতে চাইছে বুঝতে না পারলেও ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছে। জিনিয়া সুযোগটা হাতছাড়া করতে চায় না, তাই কিছুক্ষণের জন্য এখান থেকে গিয়েছে। অনির্বাণ সবার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আজ আমরা এখানে যে যা পারি সেটাই সবাইকে শোনাবো বা দেখাবো। সেটা যা খুশি হতে পারি, নাচ, কবিতা, গান, আঁকা। তাহলে প্রথমে আসছে কি? আমি যাই। অঞ্জলি হাত তুলে লাফাতে শুরু করে। অনির্বাণ ওকে হাতের ইশারায় নিজের কাছে ডেকে নেয়। তো অঞ্জলি, তুমি কি করবে? অঞ্জলি ছুটে গিয়ে অনির্বাণের পাশে দাঁড়ায়। গান, আমি সবাইকে গান শোনাবো। অঞ্জলির আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে ওঠে। তারপরে গান হয়, আমারও পরানো যাহা চাই। এই গানটা হচ্ছে, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। তুমি সুখ যদি নাই পাও, যাও সুখেরও সন্ধানে যাও। তুমি সুখ যদি নাও, যাও সুখেরও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ রবস মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ 12 মাস।
যদি আর ফিরে নাহি আসো, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। অঞ্জলি গানটা শেষ করার সঙ্গে সঙ্গে হাততালির আওয়াজে চারিদিকে ভরে ওঠে। কেউ ভাবতেই পারেনি অঞ্জলি এত ভালো গান গাইতে পারে। সবাইকে হাততালি দিয়ে দেখে অঞ্জলি দুটো হাত দিয়ে মুখ চেপে ধরে। এরপর একে একে সবাই যে যা পারে সেটাই করে দেখায়। অংশুর ভাইয়ের জন্য গর্বে বুক ভরে যাচ্ছে। আজ 2 বছর হলো এখানে রয়েছে, কিন্তু মানুষগুলোকে এতটা আনন্দ পেতে কখনোই দেখেনি। অতীন্দ্র বাবুও নিজের কেবিনের জানালা থেকে পুরো বিষয়টা লক্ষ্য করেছেন। চোখে মুখে ওনার অদ্ভুত একটা যেন বিরক্তির ছাপ ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ পর সবাইকে যখন দুপুরের খাবার দেওয়া হয়, অনির্বাণ তখন একটা বন্ধ রুমের ভেতরে যায়। অনেক খোঁজার পর অঞ্জলির ফাইলটা পেতেই সেটা নিয়ে নিজের কেবিনে চলে আসে। অনেকটা সময় ধরে পুরো ফাইলটা স্টাডি করলো, কিন্তু তেমন কিছুই এখানে লেখা নেই। শুধু অঞ্জলিকে কবে এখানে রেখে যাওয়া হয়েছে, কে রেখে গিয়েছে, তার নাম, ঠিকানা আর ফোন নাম্বার। অংশু অনির্বাণের কেবিনে এসে ওকে মনোযোগ সহকারে কিছু পড়তে দেখে বলে, কিরে ভাই, তুই এত কি পড়ছিস তখন থেকে? দাদা, এখানে লেখা অঞ্জলির হঠাৎই মানসিক সমস্যা দেখা গিয়েছিল। তার মানে মনে হয় নিশ্চয়ই ওর সঙ্গে কিছু ঘটেছিল। অনির্বাণ উঠে দাঁড়িয়ে বলল, ভাই, কি ঘটেছিল, কেন ঘটেছিল সেটা জানা আমাদের কাজ নয়। আমাদের কাছে এটাই যে মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়া ব্যক্তিকে সুস্থ করে তোলা। অংশ অনির্বাণের কাঁধে হাত দিয়ে বলল, কিন্তু আমার মনে হচ্ছে অঞ্জলির সুস্থ হয়ে ওঠা নির্ভর করছে ওর অতীতের ঘটনার ওপর। মানে অতীত ভুলতে না পারলে অঞ্জলি কিছুতেই সুস্থ হয়ে উঠবে না। আর আমার তো মনেও হয় ও এখনও অতীতেই বাস করছে। অনির্বাণ কথাগুলো বলে। শুধু অঞ্জলি নয়, এখানে আরও অনেক পেশেন্ট আছে, আমাদের সবার খেয়াল রাখতে হবে। তুমি কোনো পুলিশ নও যে অঞ্জলির অতীতের ঘটনা তদন্ত করে বের করবে। অতীন্দ্রবাবু দরজায় দাঁড়িয়ে বললেন, স্যার, অঞ্জলি আবার পাগলামি শুরু করেছে। ডিউটিতে থাকা তানিমা এসে কথাটা বলল, আর অনির্বাণ এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে আসে। কেবিনে এসে দেখে অঞ্জলি বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেছে। অনির্বাণ ছুটে এসে বলল, কি হয়েছে অঞ্জলি, তুমি কাঁদছো কেন? এভাবে ভালো না, কেউ ভালো না, খুব পচা, খুব পচা। অঞ্জলি কাঁদতে কাঁদতে বলল, কে পচা অঞ্জলি, আমাকে বলো কে পচা? অনির্বাণ অঞ্জলির গাল দুটো 2 হাতের মধ্যে করে জিজ্ঞাসা করে। ওর কথা ধরবেন না স্যার, মাথার ঠিক নেই, তনিমা মেয়েটি পাশ থেকে বলে উঠল। অনির্বাণ আগুন চোখে ওর দিকে তাকাতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমার মনে হয় তনিমা ঠিক বলছে, শুধু সময় নষ্ট হচ্ছে। অংশ, যাও, তোমার ভাইকে বোঝাও। অতীন্দ্রবাবুর কথাটা বলতে অংশ অনির্বাণের কাছে এসে দাঁড়ায়। অঞ্জলির চোখের জল মুছে বলল, কি হয়েছে? অনির্বাণ কারোর কথা গুরুত্ব না দিয়ে আবার জিজ্ঞাসা করে। কেউ বিশ্বাস করবে না, অঞ্জলি ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল। আমি বিশ্বাস করব অঞ্জলি, তুমি বলো। খুব আলতো করে অঞ্জলির হাত দুটোকে ধরে অনির্বাণ বলল। অঞ্জলি কিছু বলে না, শুধু হাতের ইশারায় পুরো স্টাফকে দেখায়। কি হয়েছে বলো তো বিমল, অঞ্জলি তোমাকে দেখাচ্ছে কেন? অংশ জিজ্ঞাসা করে। কি করে বলবো স্যার, পাগলির মাথায় কি চলছে সেটা পাগলিই জানে। বিমল আকাশ থেকে পড়ে বলে, শুধুই সময় নষ্ট করা হচ্ছে এখানে। এক্ষুনি সবাই নিজের কাজে যাও, এটা আমার নির্দেশ। অতীন্দ্রবাবুর কথা শুনে উপস্থিত সবাই চলে যায়। অংশ অনির্বাণের কাঁধে হাত দিয়ে উঠে আসতে বলতে অঞ্জলি ওকে আঁকড়ে ধরে। তুমি আবার চলে যাচ্ছ তাই না? আমি মিথ্যে বলছি না, সত্যি ওই লোকটা পচা, অঞ্জলি ফুপিয়ে ফুপিয়ে বলল। অনির্বাণ কোনো কথা বলে না, অঞ্জলিকে নিজের থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসে। অঞ্জলি পেছন থেকে চিৎকার করতে থাকে, কি হয়েছে বলতো, আমি তো সেই তখন থেকে বুকেই যাচ্ছি আর তুই চুপ করে আছিস। জিনিয়া ফোনের অপর প্রান্ত থেকে বলে, হ্যাঁ না বল, আমি শুনছি। অনির্বাণ হাসপাতাল থেকে ফিরে শুধুমাত্র অঞ্জলির কথা ভেবে চলেছে। খুব অদ্ভুতভাবে অঞ্জলি তখন কার বলা শেষ কথাগুলো মনে পড়ছে। তুই কিছু শুনছিস না? আচ্ছা একটা কথা বল, আমরা বন্ধু তো? যিনি হঠাৎ করে প্রশ্নটা করে। এই প্রশ্নের কোনো মানে আছে যিনি? অনির্বাণ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে। নেই, কিন্তু 2 দিন ধরে তোকে দেখে আমার ভীষণ অচেনা লাগছে, তাই জিজ্ঞেস করলাম। ঠিক আছে, শুয়ে পড়, গুড নাইট। আমাকে আবার একটা বিশেষ ভালো
রকমের হেডলাইন লিখতে হবে। জিনিয়া কথাটা বলে উঠলো, কিন্তু তুমি যে বললে 2 দিন ছুটি নিয়েছিস। অনির্বাণ জিজ্ঞাসা করে, আর ছুটি? একটা স্টোরি পাওয়া গেছে, সেটারই একটা স্টোরি আমাকে গুছিয়ে লিখতে হবে। কাল সকালে একবার স্পটে যেতে হবে, যেখানে ঘটনা ঘটেছে, মানে সবার সাথে কথা বলতে হবে, না হলে সেটাকে স্টোরিটা লিখবো কীভাবে? জিনিয়া কথাগুলো বলে গেল। কি স্টোরি শুনি? অনির্বাণ খুব সাধারণভাবে জিজ্ঞাসা করে। তবে জিনিয়া যেটা বলল সেটা শোনার পর সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অংশু এত রাতে অনির্বাণকে বাড়ি থেকে বের হতে দেখে খুব অবাক হয়। অনেকবার কল করে কিন্তু ফোন রিসিভ করে না অনির্বাণ। এদিকে জিনিয়া অনির্বাণ এভাবে ফোন কেটে দেওয়ায় ভীষণ ঘাবড়ে গিয়ে অংশুকে ফোন করে ওর থেকে জানতে পারে অনির্বাণ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর অংশুর ফোনে একটা ফোন আসে। চলবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।